বৃষ্টির মাথায় টাইগারদের টি-20-র প্রস্তুতি, যদিও কাপ্তান লিটন দাসের একদমই দুশ্চিন্তা নেই। সেন্ট ভিনসেন্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-20-র আগে টাইগারদের নাকি কোনো প্রস্তুতির ঘাটতি নেই। টি-20-তে উইন্ডিজকে কঠিন প্রতিপক্ষ মেনে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছেন লিটন কুমার দাস। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 মাঠে গড়াবে সোমবার ভোর 6টায়। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়। ঝুম বৃষ্টি, সেন্ট ভিনসেন্টের আকাশের মন ভালো নেই। ম্যাচের আগের দিন অনুশীলন না করেই টাইগাররা টিম হোটেলে ফিরে গেছে। ক্রিকেটারদের মুখের দিকে তাকিয়ে বা তাদের চলন বলনে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে যে বাংলাদেশ দল ম্যাচের আগের দিন অনুশীলন করতে না পেরে অনেকটাই হতাশ। খুব স্বাভাবিক, কারণ ম্যাচের আগের দিন শেষ মুহূর্তের প্রস্তুতিটা করা দরকার ছিল। পুরো দল কিন্তু আসলে মাঠে এসেছিল, কিন্তু এসে যেটা তারা দেখতে পেয়েছে, আমার পেছনে একেবারে উইকেট কাভারে ঢাকা, গ্রাউন্ডসম্যানরা কাজ করছেন এবং এই অবস্থায় আসলে প্র্যাকটিসটা চালানো কোনোভাবেই সম্ভব হয়নি। তার মানে ম্যাচের আগের দিন প্র্যাকটিস ছাড়াই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে। ঠিক এই অবস্থায় বাংলাদেশ দলের প্রস্তুতি ঘাটতিটা আসলে থেকে যাচ্ছে কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। না, ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডারলাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি। আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরেই ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরেই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। সেন্ট কিটসে বাংলাদেশ ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে হেরে আত্মবিশ্বাস একেবারেই তলানিতে ঠেকিয়ে তারপর সেন্ট ভিনসেন্টে এসেছে। নতুন একটা দ্বীপ, নতুন মিশন, নতুন ফরম্যাট। লিটন কুমার দাসরা কি আসলে ঘুরে দাঁড়াতে পারবে? কারণ এই ফরম্যাটটাতে বাংলাদেশের ক্যারিবিয়ানদের বিপক্ষে কিন্তু খুব একটা সুখ স্মৃতি নেই সাম্প্রতিক সময়ে। সবশেষ জয়টা সেই 2018 সালে, এখন থেকে প্রায় 6 বছর আগে। যে দলটার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজে হেরেছে, 300+ রান করেও ম্যাচটা জিততে পারেনি, সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20-তে বাংলাদেশ কি আসলে ঘুরে দাঁড়াতে পারবে? নর্মালি বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়। আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। ম্যাচের আগের দিন আর্নজুয়েল ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের এই অবস্থা, অর্থাৎ ভারী হয়ে আছে আউটফিল্ড। ম্যাচের দিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টির কারণে আউটফিল্ডটা ভেজা থাকতে পারে, ভারী থাকতে পারে। সেখানটায় টস হয়তোবা একটা ভাইটাল রোল প্লে করতে পারে। উইকেটটা দেখে যেটা মনে হয়েছে আসলে অনেকটাই গ্রিন টপ এখন পর্যন্ত। ম্যাচের দিন হয়তোবা কিছুটা চেঞ্জ হতে পারে, তবে আবহাওয়া যদি এরকম থাকে, ফ্লাডলাইটের আলোতে খেলা হবে, সেখানে উইকেটটা কিন্তু বড় একটা ভূমিকা পালন করতে পারে। সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ এখানে 3টা ম্যাচ খেলেছে, মোটামুটি যেই আইডিয়া পেয়েছে তাতে করে বোঝাই যায় স্লো টার্নিং উইকেট হতে পারে। এখানে স্পিনাররা ভালো করতে পারেন, পাশাপাশি পেসাররা কন্ডিশনের সুবিধাটা আসলে কাজে লাগাতে পারে। সব কিছু মাথায় নিয়ে বাংলাদেশকে মাঠে নামতে হবে। কিন্তু সব শেষে আসলে বাংলাদেশের শেষ কথা হচ্ছে জয়টা অনেক বেশি দরকার আত্মবিশ্বাস ফেরাতে হলে। সেই জয়ের লক্ষ্যেই বাংলাদেশ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20-তে। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টনে টাইগারদের সেই ক্ষত এখনো তাজা। এই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয় বাংলাদেশকে। এবার কি ঘুরে দাঁড়াতে পারবে লিটন বাহিনী? একে তো শর্টার ফরম্যাট, তার উপর বৃষ্টির বাগড়া চিন্তা বাড়িয়েছে টাইগার শিবিরে। কিংস্টন থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। সেন্ট ভিনসেন্টের আর্নজফিল্ড ক্রিকেট স্টেডিয়ামে এখনও সেই টি-20 বিশ্বকাপের একটা ব্যানার একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন, ফ্যাকাশে হয়ে গেছে। টি-20 বিশ্বকাপের অনেক স্মৃতি হয়তো বা অনেকেই ভুলে গেছেন, কিন্তু এই সেন্ট ভিনসেন্টের আর্নজফিল্ড ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ যেই দুঃসহ স্মৃতি নিয়ে ফিরে গেছে, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নিঃসন্দেহে এখনো পর্যন্ত ভুলতে পারেনি। আমার পেছনে যেই 22 গজটা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামের, এখানে গত বিশ্বকাপের সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল এবং এই ম্যাচটাতে বাংলাদেশের একটা কঠিন ইকুয়েশন ছিল, আবার সহজ একটা সমীকরণও কিন্তু আসলে ছিল, যে বাংলাদেশ সমীকরণটা মেলাতে পারলেই সেমিফাইনালে খেলতে পারতো টি-20 বিশ্বকাপের। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশকে 12 ওভার 1 বলে 116 রান করতে হতো। একটা সময় কিন্তু সেটা
খুব সম্ভব ছিল। 19 বলে 43 রান ছিল, উইকেট হাতে বেশ কয়েকটা ছিল এবং সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি। নিশ্চয়ই সেই স্মৃতিটা আপনাদের মনে পড়ছে। সেদিনও কিন্তু এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এই আর্নসভিল ক্রিকেট স্টেডিয়ামে। শেষ পর্যন্ত রশিদ খান এবং নাবিনুল হকের চারটা উইকেট করে 8টা উইকেটে কিন্তু বাংলাদেশের স্বপ্নটা শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা কিন্তু সেই দুর্দান্ত একটা স্বপ্নের সমাধি ঘটিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ 9 বলে 6 রান করেছিলেন, ব্যাক টু ব্যাক 5টা ডট দিয়েছিলেন, আর সেখানেই বাংলাদেশ দলের স্বপ্নটা একেবারে গুড়িয়ে যায়। এই স্টেডিয়ামেই বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। এই বছরটাতেই সেই দুঃসহ স্মৃতি আবার সেই স্টেডিয়ামে ফিরে আসা। নিঃসন্দেহে লিটন কুমার দাসদের সেই স্মৃতিটা বারবার কিন্তু মনে পড়বে। লিটন দাস এই মাঠে ওই ম্যাচটাতে 54 রান করে একাই আসলে ম্যাচটার আশা বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফিনিশ করতে পারেননি। এই যে দুঃসহ স্মৃতিটা হয়তোবা ক্রিকেটাররা যখন মাঠে আসবেন ম্যাচটা খেলতে, নিঃসন্দেহে তাদের সেই স্মৃতিটা মনে পড়বে যে আফগানিস্তানের বিপক্ষে একটা দুর্দান্ত সুযোগ থাকার পরও বাংলাদেশ সেই সমীকরণটা মেলাতে পারেনি। কোটি কোটি ক্রিকেট ভক্তকে বাংলাদেশ আসলে একটা কষ্ট দিয়ে বা দুঃসহ একটা স্মৃতি দিয়ে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিয়েছিল। বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটাতে শুধুমাত্র নিজেদের কপালটাই পোড়ায়নি, পুড়িয়েছিল অস্ট্রেলিয়ার কপালও। কারণ তারা অপেক্ষায় ছিল বাংলাদেশ জিতবে যে কোনোভাবে, এবং বাংলাদেশ জিতলেই কিন্তু আসলে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারত। কিন্তু বাংলাদেশ হেরে যায় এবং অস্ট্রেলিয়া আসলে এখান থেকে অর্থাৎ এই বিশ্বকাপ থেকে বিদায় নেয়। অন্যদিকে আফগানিস্তান এই ম্যাচটা জিতে তারা কোয়ালিফাই করে ফেলে বিশ্বকাপের সেমিফাইনালে। তবে এই ভেন্যুতেই কিন্তু ওই বিশ্বকাপে বাংলাদেশ 2টা ম্যাচে জয় পেয়েছিল, একটা নেদারল্যান্ডসের বিপক্ষে আর একটা নেপালের বিপক্ষে। সেই আত্মবিশ্বাসটাই হয়তোবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কিছুটা হলেও কাজে দিবে। ওই যে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, এটা একটা বড় শঙ্কার বিষয় যে শেষ পর্যন্ত সিরিজটা ঠিকঠাকভাবে মাঠে গড়ায় কিনা। তবে বাংলাদেশের সেই দুঃসহ স্মৃতিটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের এবার ভুলিয়ে দেওয়ার একটা সুযোগ আছে, যদি লিটন দাসরা ঠিকঠাকভাবে আসলে তাদের পারফরমেন্সটা করতে পারে। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। বোলিং অ্যাকশনের ত্রুটি, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির অধীনে সকল ম্যাচে তার বোলিং নিষিদ্ধ করা হয়। এবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনো ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না সাকিব। বিসিবি জানিয়েছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের পরীক্ষাটি ইসিবি করেছে এবং ওই পরীক্ষার ফল আইসিসি স্বীকৃতি দিয়েছে। এর মানে হলো সাকিবকে এখন আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাগারে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। যদি তিনি ওই পরীক্ষায় সফল হন এবং তার বোলিং অ্যাকশনে কোনো সমস্যা না থাকে, তবে তিনি আন্তর্জাতিক ও বিদেশি টুর্নামেন্টে খেলতে পারবেন। তবে দেশের ঘরোয়া প্রতিযোগিতায় তার খেলার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। লঙ্কা টি10 সুপার লিগে সাকিব আল হাসানকে অলরাউন্ডার ক্যাটাগরিতে দলে টেনেছিল গল মার্ভেলস, কিন্তু আইসিসির আইনের মারপ্যাচে পড়ে সেই নাম্বার 75-এর এবার গলের হয়ে বলটাই করা হচ্ছে না। তবে কি ওকে সাইড বেঞ্চে রাখবে টিম ম্যানেজমেন্ট? ক্যান্ডিতে খেলাযোগের করা সেই প্রশ্নের উত্তরে কি বললেন টিম মার্ভেলসের সাউথ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ড? শ্রীলঙ্কা থেকে খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। হাসানের টিম গল মার্ভেলস, বাংলাদেশের সাকিব আল হাসান তার কোচের সঙ্গে আলোচনা করতে চাই। তার কারণটা হচ্ছে সাকিবকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন এসেছে, সাকিব আল হাসানের ব্যাটিং টেকনিক এবং তার বোলিংয়ের বর্তমান অবস্থা। কোচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড টাইম। হোয়াট ইজ ইউর থট ওয়েন ইউ পিক সাকিব আল হাসান ফর গল মার্ভেলস? সাকিব প্রায় 2 যুগ ধরে ব্যাটে বলে সমান তালে দারুণ খেলে যাচ্ছে। প্রতিপক্ষ হিসাবে বেশ কঠিন। তার মতো একজন সিনিয়র প্লেয়ার ড্রেসিং রুমে থাকলে তরুণরাও শিখতে পারবে, আর শ্রীলঙ্কার কন্ডিশনটাও তার সাথে যায়। সেজন্য সাকিব ছিল আমাদের খুবই ভালো একটা চয়েস। Sakib Al Hasan is an aggressive batter. Back in last 18 years in international cricket, this kind of batting was not there. What do you think about his new batting technique, aggressive batting? Do you prefer this kind of batting, or is there any game plan between this, or Sakib Al Hasan's own plan it is? সবকিছুর মূলেই তো গেম প্ল্যান থাকে। সাকিব এমন একজন প্লেয়ার যে খেলাটা দারুণভাবে রিড করতে পারে। টি10-এ তার স্ট্রাইক রেট বেশ ভালো হলেও এখানে 2-1 বোলারকে দেখে শুনে খেলছে আর বাকিদের অ্যাটাক করছে। এদিক থেকে সে খুব স্মার্ট। তাকে টি10 খেলতে দেন, সে সেই টোনে খেলে যাবে। টি20 আর টেস্ট ম্যাচ আলাদা।
সেখানে আবার একদম ভিন্ন সাকিবকে পাবেন। Whatever format you want him to play, if you want him to play in T10. When you picked Sakib Al Hasan, he was an all-rounder, but because of the ban by ECB, what do you think? He cannot bowl, or now he is not bowling for your team. What is the real crisis? Well, sadly, I mean, for many years. সাকিব দারুণ একজন ইম্প্যাক্ট বোলার, তাকে আমরা একটা ম্যাচেই বল করাতে পেরেছি। দুঃখজনক হলেও সত্য, ইসিবির সিদ্ধান্তটা তার বিপক্ষে গেছে। কাজটা ঠিক হলো কিনা সেটা তো সময়ই বলে দেবে। আমরা তার বোলিংটা না পেলেও এখনো সাকিব দারুণ একজন ব্যাটার, সেই সাথে অভিজ্ঞতা তো আছেই, তাই যত বেশি ম্যাচে সম্ভব তাকে আমরা একাদশে চাই। Okay, thank you very much, coach. Thank you for your time. প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার অশেষ ক্ষমতাধর হয়ে যেন এই পৃথিবীতে এসেছিলেন সাকিব আল হাসান। এখনো পর্যন্ত সেই কাজটা দারুণ ভালোভাবে করে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। কখনো বা হেলমেটের স্ট্র্যাপ দাঁত দিয়ে কামড়ে ব্যাটিং করে চলেছেন, কখনো মাঠের বাইরের নানা সিচুয়েশন সামাল দিচ্ছেন অনেক জটিল পন্থায়। সাকিবের সামনে এখন যে সিচুয়েশনটা, সেটা অনেক বড়ই বলতে হবে। তিনি বোলিং করতে পারছেন না এবং তার উপরে ইসিবির যে নিষেধাজ্ঞা, সেটা অটোমেটিক্যালি আইসিসির রুলস অনুযায়ী কার্যকর হয়ে যাচ্ছে বাকি ক্রিকেট বোর্ডের অধীনে খেলাগুলোতেও। সাকিব আল হাসান শেষ পর্যন্ত কিভাবে ফিরবেন সেটা দেখার অপেক্ষা থাকছে। আর কোচের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি আমরা, সেটা হচ্ছে এই মুহূর্তে ব্যাটিংয়ে ফোকাস করা ছাড়া যেহেতু কিছু করার নেই, তাই সেটা দিয়েই দারুণভাবে নজর কাটতে মরিয়া টাইগার অলরাউন্ডার। খালিদ জামিল, ৭১, পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি, শ্রীলঙ্কা। ৮ বছরের অপেক্ষা ঘুচতে গিয়েও ঘুচল না। টি-20তে দ্বিতীয় সেঞ্চুরির দ্বার প্রান্তে থেকে তামিম ফিরলেন ৯ রানের আক্ষেপ নিয়ে। এনসিএলে এবার ১৫০+ স্ট্রাইক রেটে ব্যাট চালালেন মিস্টার খান। বরিশালের বিপক্ষে খেললেন ৫৪ বলে ৯১ রানের ইনিংস। তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ের বিস্তারিত পার্থবণিকের রিপোর্ট। এনসিএলে হচ্ছেটা কি? এ যেন তামিমের তেলেসমাতি। আসছেন, মারছেন আর টপটপ 50 তুলছেন। তবে এবার বরিশালের বিপক্ষে 50তে আনন্দের চেয়ে আক্ষেপই বেশি। মাত্র 9 রানের জন্য যে মিস করেছেন সেঞ্চুরি। টি-20তে তামিমের দ্বিতীয় শতকের অপেক্ষা, তাই ঘুচতে গিয়েও ঘুচল না। ডাউন দ্য উইকেট আর তামিম, এ দুটো মানেই বিশাল সব ছক্কা, যার জেরে বাঘা বাঘা বোলারও হয় দিশাহারা। তামিম ইফেক্ট যে কতটা ভয়ঙ্কর তার এক চোট এবার চট্টগ্রাম বরিশাল ম্যাচে দেখা গেল। চট্টগ্রামের হয়ে ব্যাটিং করার সময় বারবার ডাউন দ্য উইকেটে এসে মারছিলেন মিস্টার খান। বরিশালের বোলাররাও তাই চিন্তায় খান খান। ঠিক সেই সময় ষষ্ঠ ওভারে তামিমকে আবারও বেরিয়ে আসতে দেখে বিভ্রান্ত হয়ে পড়েন স্পিনার মইনুল। রিটার্ন ক্রিজের এক হাত বাইরে বল ছুড়ে করে বসেন মস্ত ভুল। এখানেই শেষ না, সেই নো বল থেকে পাওয়া ফ্রি হিটেও জায়গায় দাঁড়িয়ে বিশাল ছক্কা মেরে দেন তামিম ইকবাল। বুঝিয়ে দেন তিনি এখনো স্পেশাল। এনসিএল টি-20তে এমন দাপুটে ব্যাটিং দিয়েই চতুর্থ ম্যাচে নিজের দ্বিতীয় 50 আদায় করে নিয়েছেন খান সাহেব, যে 50-র 32 রানই বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। বরিশাল 7 জন বোলার ব্যবহার করেও থামাতে পারেনি তামিমকে। বরিশালের বিপক্ষে পাওয়ার প্লে পর্যন্ত 19 বল খেলে তামিম 21 রান করলেও পরের 6 ওভারে তুলে নেন 50। এরপর সময়ের সাথে সাথে বাড়ান রানের গতি। তবে 17তম ওভারে তাকে থামান মেহেদী হাসান। দারুণ এক ইয়র্কারে বোল্ড করে তামিমকে ফেরান প্যাভিলিয়ন। তবে ততক্ষণে মিস্টার খানের ব্যাটে 54 বলে 91 রানের ঝকঝকে ইনিংস। পার্থবণিক, ৭১। এনসিএলে চট্টগ্রাম বরিশাল ম্যাচে যত নাটকীয়তা, শেষ ওভারে ৪-৬-এর ঝড় তুলে দলকে জেতান সালমান হোসেন ইমন। আপসেটের শিকার তামিমের বরিশালের জিত 5 উইকেটে। ম্যাচ সেরা সালমান খেলেন 28 বলে 53 রানের ইনিংস। অনুবাপের রিপোর্ট। এনসিএলে চট্টগ্রাম বরিশালের ম্যাচ, শেষ ওভারে রুদ্ধশ্বাস, নাটকীয়তা। ব্যাট হাতে সালমান হোসেন ইমন নাকি বল হাতে ইফরান হোসেন? কে হবেন হিরো? তীরে ভিড়াবেন জয়ের তরী। চট্টগ্রামের হয়ে তামিমের 54 বলে 91 রানের ইনিংস নিয়ে দিনভর চলেছে আলোচনা। সেটা বুক পকেটে রেখেই সব নজর শেষ ওভারে। জম্পেশ জমজমাট লড়াইয়ে চট্টগ্রামের জয়ের জন্য দরকার 6 বলে 25 রান। প্রথম 3 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট নেয়া ইফরানের কাঁধেই চট্টগ্রামের ভার। ক্রিজে তখন 21 বলে 27 রান করা সালমান।
ওভারের প্রথম বলেই ডট দিয়ে বরিশালের মনুদের বুকে কাঁপন ধরিয়েছেন ইফরান। বল প্রতি দরকার 5, সালমান ছাড়েননি হাল। পরের 2 বলে ব্যাক টু ব্যাক 6, তার মাঝেই টানটান উত্তেজনার কলধ্বনি। ওভারে 4 নম্বর বলে দারুণ 4 দেখে দর্শকরা উৎসুক। পর্দা থেকে যেন চোখ ফেরানোই দায়। সেই মুহূর্তে বরিশালের চাই 2 বলে 9। ইফরানের ওপর বেড়ে গেল চাপ, করলেন বড় ভুল। ওভার স্টেপিংয়ের নো বলটা মাঠের বাইরে পাঠালেন সালমান। তামিম ইয়াসিরদের মাথায় হাত। চট্টগ্রামের বিপক্ষে বরিশালের জয়টা তখন সময়ের ব্যাপার। ফ্রি হিটের 5 নম্বর বলটা ডট গেলেও শেষ বলে 4 মেরে স্কোরবোর্ডে তোলেন 185। সালমান প্রমাণ করেন তিনি বলিউডের নয়, বরিশালের হিরো। খেলেন হান্নামানা 28 বলে 53 রানের ইনিংস। ম্যাচ জয়ের নায়ককে অভিনন্দন জানাতে ভুল করেননি সতীর্থ ও প্রতিপক্ষের ক্রিকেটাররা। ফিনিশার সালমানের হাতেই প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব। অর্ণব বাপি, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।